আমাদের পরমাণু গঠন সিরিজের লাস্ট 2 এপিসোডে আমরা দেখে আসছি রাদারফোর্ডের পরমাণু মডেল এবং সেখানে এতটুকু আমাদের বোঝা হয়েছে যে এই যে মডেলগুলো বা এই যে থিওরিগুলো পরমাণু গঠন সম্পর্কে এগুলো কিন্তু আমাদের পরমাণু গঠন যখন আমরা শুরুর দিকে জানতেছিলাম তখনকার ঘটনা। তো তখন ডেফিনেটলি সবকিছু ক্লিয়ারলি এক্সপ্লেন করা সম্ভব হয়নি। আস্তে 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 বিভিন্ন বিজ্ঞানী তার আগের জনের যে সীমাবদ্ধতাগুলো ছিল সেগুলো সলভ করে 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 আমাদের আধুনিক যে পরমাণু গঠন সম্পর্কে আমরা যে ক্লিয়ার আইডিয়াটা এখন জানি সেটাতে আস্তে 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 আমরা ধাবিত হয়েছি। একদম শুরুতেই বা ফার্স্ট অ্যাটেম্পটেই কিন্তু তা করা সম্ভব হয়নি। তাহলে আমরা দেখে আসলাম 1911 সালে রাদারফোর্ড তার এক্সপেরিমেন্টের মাধ্যমে পরমাণু গঠন সম্পর্কিত বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আসেন এবং এটাও দেখলাম আমরা সেকেন্ড এপিসোডে যে তার রাদারফোর্ডের যে মতবাদগুলো ছিল সেখানে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। এই যে সীমাবদ্ধতাগুলো এইগুলো সলভ করার জন্য নেক্সট যে বিজ্ঞানী কাজ করছেন তিনি হচ্ছে বিজ্ঞানী বোর। 1911 সালে রাদারফোর্ডের সেই এক্সপেরিমেন্টের পর 1913 সালে বিজ্ঞানী বোর তার হচ্ছে পরমাণু এই রাদারফোর্ডের পরমাণু মডেলে যে সীমাবদ্ধতাগুলো ছিল সেগুলো সলভ করে বোর তার পরমাণু মডেল নিয়ে আসেন। তাহলে কোশ্চেন যদি করা হয় যে রাদারফোর্ডের পরমাণু মডেল থাকা সত্ত্বেও নেক্সট পরমাণু মডেল যেটা বোরের পরমাণু মডেল এটা কেন দরকার হলো, তাহলে অ্যান্সার হচ্ছে যে রাদারফোর্ডের পরমাণু মডেল যে সীমাবদ্ধতাগুলো ছিল সেগুলো সলভ করার জন্য বিজ্ঞানী বোর পরবর্তীতে একটা রিফাইন্ড ভার্সন নিয়ে আসছে রাদারফোর্ডের পরমাণু মডেলে, সেটা হচ্ছে বোর পরমাণু মডেল। তো কেন দরকার আশা করি সেই অ্যান্সারটা হচ্ছে আমরা বুঝতে পারছি। এখন আস্তে আস্তে এই বোরের পরমাণু মডেলে তাহলে তিনি রাদারফোর্ডের যে সীমাবদ্ধতাগুলো ছিল সেগুলো কিভাবে সলভ করলেন বা হচ্ছে কি কি নতুন জিনিস তিনি ইনক্লুড করলেন এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে জানবো। তো এখানে রাদারফোর্ডের পরমাণু মডেল যেটা আমরা দেখে আসছি অলরেডি, তো সেটার হচ্ছে একটা স্কিমেটিক স্কিমেটিক একটা ছবি দেয়া আছে যে আমরা দেখে আসছিলাম রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতাতে যে তিনি বলছিলেন রাদারফোর্ড মডেলে বলা হয়েছিল যে কেন্দ্রে হচ্ছে আমাদের নিউক্লিয়াস থাকবে, এই যে নিউক্লিয়াস এখানে হচ্ছে কি আছে, প্রোটন আছে আর হচ্ছে নিউট্রন আছে আর তার চারপাশে ইলেকট্রন ঘুরতেছে। তাহলে এই যে ইলেকট্রন কিভাবে ঘুরতেছে তার কিন্তু একদম ফার্স্ট হচ্ছে একটা সীমাবদ্ধতা ছিল যে তার ইলেকট্রন যে ঘুরতেছে তার যে কক্ষপথ এই কক্ষপথের আকার এবং আকৃতি সম্পর্কে তিনি কোনো আইডিয়া দেন নাই। একাধিক ইলেকট্রন আরেকটা সীমাবদ্ধ ছিল একাধিক ইলেকট্রন থাকলে তার চারপাশে কিভাবে ঘুরবে এই সম্পর্কেও তিনি কোনো আইডিয়া দেন নাই। যেমন এখানে দেখা হচ্ছে যে যে প্রোটনের আমাদের নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো হিজিবিজি বিভিন্ন পথে ঘুরতেছে। একটা কক্ষপথে একাধিক ইলেকট্রন নাকি একটা ইলেকট্রন বা এই কক্ষপথগুলো কিভাবে বিন্যস্ত থাকবে, এরকম কি এদিক সেদিক যেদিকে ইচ্ছা সেদিকে বিন্যস্ত থাকবে নাকি কোনো অর্ডার্ড ওয়েতে থাকবে, এই যে জিনিসগুলো যে সীমাবদ্ধতাগুলো যেগুলো অ্যান্সার রাদারফোর্ড দিতে পারেন নাই সেগুলো নিয়ে বোর হচ্ছে কাজ করছে। তো আমরা হচ্ছে সেই জিনিসটাই এখন দেখি। আচ্ছা, তাহলে বোরের পরমাণু মডেলে যদি আসি যে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো সংশোধন করে 1913 খ্রিস্টাব্দে সালগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, বিজ্ঞানী নিলস বোর পরমাণুর নতুন মডেল প্রস্তাব করেন যা বোরের পরমাণু মডেল নামে পরিচিত। আচ্ছা, তাহলে এই মডেলের প্রধান মতবাদগুলো কি, দেখে তিনি কিভাবে সলভ করলেন সমস্যাগুলো। ফার্স্ট পয়েন্টে দেখো যেটা হচ্ছে আমাদের রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা ছিল যে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরতেছে নিউক্লিয়াসের চারপাশে এটা নিয়ে কোনো কথা বলা ছিল না। তো বোরের মতবাদে প্রথমটাই হচ্ছে সেই সমস্যাটাকে সলভ করছে। কিভাবে সলভ করছে বলা হচ্ছে পরমাণুর যে ইলেকট্রনগুলো আছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, ইচ্ছামতো যে কোনো কক্ষপথে থাকতে পারে না। তারা কেবল নির্দিষ্ট ব্যাসার্ধের, এই যে বলছে নির্দিষ্ট ব্যাসার্ধের কিছু অনুমোদিত অনুমোদিত বৃত্তাকার, খুবই খুবই ইম্পর্টেন্ট, তাহলে হচ্ছে এই যে শেপ বা আকৃতি, তাহলে আকৃতি নিয়ে তিনি বলছে কেমন আকৃতির, বৃত্তাকার আকৃতির কক্ষপথে থাকে এবং নির্দিষ্ট ব্যাসার্ধের এবং নির্দিষ্ট ব্যাসার্ধ আছে, অর্থাৎ আকার নিয়েও কথা বলছে। এই যে ফার্স্ট যে সীমাবদ্ধতা ছিল আকার এবং আকৃতির কোনো আইডিয়া ছিল না রাদারফোর্ডের মডেলে, সেটা সলভ করলো বিজ্ঞানী বোর তার এই যে প্রথম মতবাদে সেটা সলভ করে দিল। এই কক্ষপথগুলোকে এই যে নির্দিষ্ট কক্ষপথে অনুমোদিত, আচ্ছা অনুমোদিত জিনিসটা কি, অনুমোদিত জিনিসটা হচ্ছে যে ফার্স্ট যে কথা বলা হচ্ছে কোন একটা ইলেকট্রন তার ইচ্ছা মতো যে কোনো সাইজের বড় একটা কক্ষপথে থাকতে পারবে না বা যে কোনো জায়গায় থাকতে পারবে না, একটা নির্দিষ্ট সাইজের এবং বৃত্তাকার আকৃতির কক্ষপথে তাকে থাকতে হবে। এই যে যে কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকতে পারবে সেগুলো হচ্ছে অনুমোদিত কক্ষপথ। তাহলে এই কক্ষপথগুলোকে বলা হয় হচ্ছে প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলা হয়। লাস্ট নামটা একটু যদি ভালো মতো খেয়াল করো, স্থির কক্ষপথ, এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট একটা মিনিং আছে। স্থির কক্ষপথ মিনিং হচ্ছে যে আমার কক্ষপথটা ফিক্সড, এটা সাইজ কখনো ছোট বড় হয়ে যাবে না বা এটা শেপ কখনো চেঞ্জ হয়ে যাবে না, এটা যে
ফিক্সড একটা আকার এবং আকৃতি আছে, এটা হচ্ছে সে মেনটেন করবে সবসময়। এটাকে বলা হচ্ছে প্রধান কক্ষপথ বা প্রধান শক্তি স্তর বা শেল বা অরবিট। এই জিনিসগুলো এই চ্যাপ্টারের সামনের দিকে আমাদের আরো অনেকবার কাজে লাগবে, তো এগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। স্থির কক্ষপথে এরপরে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা আছে, সেটা হচ্ছে এই যে প্রধান শক্তি স্তর যেখানে ইলেকট্রন থাকতেছে, কোনো একটা স্থির কক্ষপথে ইলেকট্রন থাকা অবস্থায় কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। এইটা দিয়ে রাদারফোর্ডের আরেকটা খুবই মেজর সীমাবদ্ধতাকে সলভ করে ফেলা হয়েছে। কি বললো মাত্র, যে হচ্ছে এই হচ্ছে আমাদের ধরলাম নিউক্লিয়াস, এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস সেন্টারে, এই হচ্ছে ধরলাম একটা অনুমোদিত কক্ষপথ, প্রধান কক্ষপথ। এখানে একটা ইলেকট্রন আছে, ঘুরতেছে, এখানে ঘুরতেছে। আচ্ছা, বলা হয়েছে এই যে প্রধান কক্ষপথে, কোনো একটা প্রধান কক্ষপথে যখন একটা ইলেকট্রন থাকে, তখন সে কোনো শক্তি শোষণও করে না বাইরে থেকে, অথবা তার যে শক্তি আছে সেটা বাইরে ছেড়েও দেয় না, বিকিরণও করে না। এটা দিয়ে গেস করতে পারতেছো যে কোন সমস্যাটা বা কোন সীমাবদ্ধতা, রাদারফোর্ডের কোন সীমাবদ্ধতাকে হচ্ছে সলভ করা হয়েছে? আমরা রাদারফোর্ডের ফাইনাল যে সীমাবদ্ধতা দেখছিলাম, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে, যে কোন একটা চার্জিত বস্তু যখন একটা কিছুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন ক্রমাগত সে তার শক্তি হারায়। হারানোর কারণে কি হয়, তার কক্ষপথ ছোট হতে 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 তার নিউক্লিয়াসের ভিতরে ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে তা হয় না। এই যে হয় না বা হচ্ছে না, এই ঘটনাটার ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ডের মডেলে ছিল না। তাহলে তার মডেলটা বলা যায় অসমাপ্ত ছিল। এই সমস্যা সীমাবদ্ধতাটা সলভ হচ্ছে এই লাইন দিয়ে হয়ে গেছে। কিভাবে হয়ে গেল? এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, যখন কোনো একটা স্থির কক্ষপথে বা প্রধান কক্ষপথে কোনো একটা ইলেকট্রন থাকবে, এই কক্ষপথে থাকা অবস্থায় সে শক্তি নিবেও না, সে শক্তি দিবেও না। কক্ষপথগুলো এটা হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে এই কথাটা যদি আমি বলি যে একটা নির্দিষ্ট ফিক্সড কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রন শক্তি ছাড়বেও না, বাইরে থেকে গ্রহণও করবে না, তাহলে কিন্তু আমাদের ইলেকট্রনের শক্তি কমে যাওয়ার যে ব্যাপারটা বা তার কক্ষপথ ছোট হওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু শেষ হয়ে গেল। এই ইস্যুটা আর এখানে থাকতেছে না। তাহলে আমাদের এই একটা মতবাদ দিয়ে আমার কিন্তু দুইটা সীমাবদ্ধতা সলভ হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু এক্সট্রা জিনিসপত্র দেখি, যে আমাদের যে প্রধান কক্ষপথ আমরা বললাম যে নিউক্লিয়াসের চারপাশে এরকম প্রধান কক্ষপথ আছে, বৃত্তাকার প্রধান কক্ষপথ আছে, বেশ অনেক অসংখ্য আসলে প্রধান কক্ষপথ আছে। এইগুলা এগুলাকে হচ্ছে আমরা এন দিয়ে প্রকাশ করি। এন এর ভ্যালু ধরো, প্রথম যে কক্ষপথ আছে এটা হচ্ছে এন এর ভ্যালু 1, এন ইকুয়ালস টু 1 মানে প্রথম কক্ষপথ, এন ইকুয়ালস টু 2 মানে দ্বিতীয় কক্ষপথ, এন ইকুয়ালস টু 3 মানে তৃতীয় কক্ষপথ, এরকম আছে, আরো আছে। আচ্ছা, এবং এই কক্ষপথগুলোকে আমরা আদর করে বিভিন্ন নাম দিই, যে বা এটাকে কি বলছে, প্রথম কক্ষপথে শেলও বলা হয়। তাহলে হচ্ছে আমরা প্রথমটাকে না বলি হচ্ছে কে, মানে এবিসিডি যে সিরিয়াল আছে ওই সিরিয়ালে, বাট শুরু হচ্ছে কে দিয়ে। তাহলে কে, এরপরে কি এল, এম, এরপর চতুর্থটা এন, এই সিরিয়ালে হচ্ছে চলে। তাহলে আমরা এন ইকুয়ালস টু 1 যেটা প্রথম কক্ষপথ সেটাকে বলি হচ্ছে কে শেল, দ্বিতীয় কক্ষপথ বলি এল শেল, থার্ডটাকে বলি এম শেল, ফোর্থটাকে বলি এন শেল, এই সিরিয়ালে চলতে থাকে। আচ্ছা, তাহলে এই যে বোর পরমাণু মডেল শুরুতেই ইলেকট্রনের নির্দিষ্ট শক্তি স্তরের খুব সুন্দর কনসেপ্ট দিয়ে রাদারফোর্ডের মেজর দুইটা সমস্যার সলভ করে ফেলবো। আচ্ছা, এরপরে আর কি মতবাদ আছে দেখি। আচ্ছা, এখানে একটা কোশ্চেন চলে আসে, এই যে আমাকে একটু আগে বলা হইলো, আমরা যদি আসি, আচ্ছা কিছু ফিগারটা একটু দেখি বোরের অ্যাটমিক মডেলটা, তাহলে আমরা বলতে পারি এরকম, এই সেন্টারে আমার নিউক্লিয়াস আছে, তার চারপাশে এরকম হচ্ছে বৃত্তাকার নির্দিষ্ট ব্যাসার্ধের এটার একটা ব্যাসার্ধ R1, আমাদের সেকেন্ডের ব্যাসার্ধ এটা হচ্ছে R2, এরকম ফিক্সড ব্যাসার্ধের হচ্ছে স্থির কক্ষপথ আছে বা প্রধান কক্ষপথ বা শেল আছে। এগুলোর যে নাম হচ্ছে, প্রথমটা কে, দ্বিতীয় কক্ষপথ এল, থার্ড হচ্ছে এম, ফোর্থ হচ্ছে এন, এরকম কক্ষপথ আছে। এই কক্ষপথগুলোতে ইলেকট্রন অবস্থান করে আমার নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে, কোনো শক্তি হারানো বা শক্তি গেইন না করে। আচ্ছা, এরপর যদি আমরা আগাই, তাহলে এই যে তোমার ইলেকট্রনটা যে নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে, আমরা জানি এটা অ্যাকচুয়ালি ফিজিক্সের কনসেপ্ট থেকে চলে আসে, যে কোনো একটা অবজেক্ট যদি এরকম বৃত্তাকার পথে কোনো একটা কিছুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন কিন্তু তার একটা কৌণিক ভরবেগ থাকে। আচ্ছা, ভরবেগ শব্দটার সাথে আমাদের ফিজিক্সে পরিচিতি অবশ্যই থাকার কথা। ভরবেগ জিনিসটা দিয়ে আমরা কি বুঝি, ফিজিক্সে কি বোঝাই, যে কোনো একটা মুভিং অবজেক্ট বা কোনো একটা বস্তু চলতেছে, এরকম একটা বস্তুর ভর এবং বেগের গুণফল, তাই না, এটা হচ্ছে ভরবেগ। এটা হচ্ছে যদি স্ট্রেট লাইনে কোনো একটা বস্তু চলে, সোজা পথে চলতেছে এরকম। আর যদি একটা বস্তু ঘুরে, কোনো একটা কিছু কেন্দ্র করে যদি ঘুরে, তাহলে সেক্ষেত্রে তার তো আর এই যে ভি যেটা, এটা কিন্তু সরল রৈখিক বেগ, তাই না, এটা হচ্ছে সরল রৈখিক বেগ। কোনো একটা বস্তু যখন সরল রেখায় চলে তখন তার বেগ হচ্ছে সরল রৈখিক বেগ, কিন্তু কোনো একটা বস্তু যখন ঘুরতেছে ক্রমাগত, আমরা জানি বৃত্তাকার গতির ক্ষেত্রে, যে তখন কিন্তু তার সরল রৈখিক বেগ না, তখন হচ্ছে তার কৌণিক বেগ থাকে, তাই না, তখন হচ্ছে তার কৌণিক বেগ থাকে। ওটাকে আমরা তখন কি দিয়ে লিখি, ওমেগা দিয়ে লিখি। ফিজিক্স থেকে এইসব হচ্ছে ফিজিক্সের কনসেপ্ট, যে আমরা এটাকে ওমেগা দিয়ে লিখি। আচ্ছা,
তাহলে যখন কোনো একটা বস্তু এরকম ঘুরতে থাকে বা কৌণিক ভেলোসিটি থাকে তখন হচ্ছে তার যে ভরবেগ ওইটাকে আমরা বলি হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ কি হবে? শুধু ভরবেগ হচ্ছে আমার কি সরলরৈখিক, এটা হচ্ছে সরলরৈখিক ভরবেগ। সরলরৈখিক, কোনো বস্তু যখন সোজা পথে চলে তখন হচ্ছে সরলরৈখিক ভরবেগ, আর কোনো বস্তু যখন ঘুরে তখন হচ্ছে তার থেকে কৌণিক ভরবেগ। তাহলে সরলরৈখিক ভরবেগ হচ্ছে ভর ইন্টু সরলরৈখিক বেগ। তাহলে কৌণিক ভরবেগ কি হবে? ভর ইন্টু কৌণিক বেগ, দ্যাট ইজ ওমেগা। এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের ফর্মুলা বলতে পারি। আর এই যে কৌণিক যে বেগ আছে ওমেগা, এটা সমান আমরা কি জানি? সরলরৈখিক বেগ আর কৌণিক বেগের মাঝখানে কিন্তু সম্পর্ক আছে। যেমন এই যে একটা বস্তু যখন ঘুরতেছে, ধরুন এই বস্তুটা এখানে আছে, ঘুরতেছে, সেরকম করে ঘুরতেছে, তার কিন্তু যে কোনো একটা পয়েন্টে তার কিন্তু সরলরৈখিক বেগ থাকে। এই পয়েন্টে যদি আমি স্পর্শক, আমরা জানি যে হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর যে পয়েন্ট আছে ওই পয়েন্টে যদি স্পর্শক আঁকি, এই স্পর্শকটা হচ্ছে তার সরলরৈখিক বেগ বোঝায় ওই পয়েন্টে। আর যে বৃত্তাকার পথে ঘুরতেছে এটার যে ভেলোসিটি, এটা হচ্ছে ওমেগা বা কৌণিক বেগ। তো এই ভি আর ওমেগা এই দুটোর মাঝখানে কিন্তু রিলেশন আছে। আমরা জানি ওমেগা ইকুয়ালস টু হচ্ছে ভি ইন্টু আর, তাই না? আর মানে কি? এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে আর। তার মানে সরলরৈখিক বেগে কোন একটা পয়েন্টে যে সরলরৈখিক বেগ ওটাকে যদি আমি যে পথে বৃত্তাকার পথে ঘুরতেছে তার ব্যাসার্ধ দিয়ে গুণ দিই তাহলে আমরা কৌণিক কৌণিক বেগ পাই। তাহলে কৌণিক ভরবেগ যেটা সেটা হচ্ছে এম ইন্টু ওমেগা, অথবা আমরা লিখতে পারি এম ইন্টু ওমেগার জন্য কি লিখতে পারি? ভি ইন্টু আর। তাহলে এম ভি আর এটা হচ্ছে কোন একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর কৌণিক ভরবেগ বের করার ফর্মুলা। আচ্ছা, তাহলে এই যে ইলেকট্রনটা যেহেতু আমার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে বৃত্তাকার পথে, তাহলে অবশ্যই এর একটা কৌণিক ভরবেগ আছে। এবং এই কৌণিক ভরবেগটা কত? এটা হচ্ছে বোর মডেল অনুযায়ী বের করা সম্ভব হয়েছে। যে আমাদের এই যে এমভিআর, এটা কি? এটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। যে বোর মডেল অনুযায়ী কোন একটা নির্দিষ্ট শক্তি স্তরে যখন ইলেকট্রন আছে, একটা নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ, তাহলে এখানে এমটা কি আসলে? এই এমটা হচ্ছে যেহেতু ঘুরতেছে, কি ইলেকট্রন ঘুরতেছে, তাহলে এমটা হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর। ভি হচ্ছে কি? ভি হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে যদি আমি স্পর্শকটা নিই সেখানে তার ইলেকট্রনটা যে সরলরৈখিক বেগ সেই ভেলোসিটি হচ্ছে ভি। আর কি? আর হচ্ছে যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরতেছে, এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস। বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরতেছে, এই নিউক্লিয়াসের কেন্দ্র থেকে এই যে কক্ষপথটার যে ব্যাসার্ধ এটা হচ্ছে আর। তাহলে এম ভি আর এটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, যেটা মাত্র বুঝে আসলাম। এইটার ভ্যালুটা হচ্ছে ফিক্সড। কোন একটা নির্দিষ্ট কক্ষপথে, ধরলাম এটা হচ্ছে আমার প্রথম কক্ষপথ, তাহলে প্রথম কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান ফিক্সড, সবসময় ফিক্সড। এটা যদি দ্বিতীয় কক্ষপথ হয়, এটা যদি দ্বিতীয় কক্ষপথ হয়, এই দ্বিতীয় কক্ষপথে যে ইলেকট্রন আছে তার কৌণিক ভরবেগের মান ফিক্সড। ওই ফিক্সড ভ্যালুটা কত সেটা বের করে দেখা হয়েছে যে h/2 পাই এর পূর্ণসাংখ্যিক গুণিতক। h/2 এর পূর্ণসাংখ্যিক গুণিতক। পূর্ণসংখ্যা মানে কি? 1 2 3 4 5 6 এগুলো, ঠিক আছে? ওইটাকে আমি লিখতেছি m। এই n দিয়ে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে কক্ষপথের নাম্বার, অর্থাৎ ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে। ধরলাম প্রথম কক্ষপথে থাকলে n এর ভ্যালু হচ্ছে 1, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন চিন্তা করলে n এর ভ্যালু হচ্ছে 2। অর্থাৎ এই পূর্ণ সংখ্যাগুলো অ্যাকচুয়ালি ওই যে আমাদের কক্ষপথের নাম্বারটা, যে আমি যে ইলেকট্রনের কৌণিক ভর বের করতেছি সেই ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে সেটা হচ্ছে n। আচ্ছা, আর h/2 পাই তো আমরা জানি 3.1416, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে এইচটা কি? এইচটা এই এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এদিকে থাকো, এইচটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। এটা হচ্ছে বিজ্ঞানী প্লাঙ্ক ভ্যালুটা বের করেন, এই জন্য তার নাম থেকে এটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। এবং এটা ভ্যালুটা আমাদের একদম মুখস্থ রাখতে হবে ম্যাথের জন্য। এই ভ্যালুটা কিন্তু কোশ্চেনে দিয়ে দেয় না, হ্যাঁ? 6.626 ইন্টু 10⁻⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, অথবা এই মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড মানে হচ্ছে অ্যাকচুয়ালি জুল সেকেন্ড। হ্যাঁ, কিভাবে জুল সেকেন্ড সেটা কি বুঝতে পারো তোমরা? ফিজিক্সে পড়ে আসার কথা। জুল মানে কি আসলে বলো তো? জুল কিসের একক? জুল হচ্ছে কাজের একক, তাই না? কাজ মানে ডব্লিউ। আর আমরা কি জানি কাজ সমান কি? বলো যদি পড়ে থাকো ফিজিক্সে। কাজ মানে আমরা জানি হচ্ছে বল ইন্টু সরণ, তাই না? বল ইন্টু সরণ। আচ্ছা, আবার বল মানে কি বলতো? বল মানে হচ্ছে এফ ইকোয়ালস টু এম এ। আমরা জানি বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ, তাই তো? ভর ইন্টু ত্বরণ ইন্টু হচ্ছে সরণ। তাহলে দেখো জুলকে ভাঙলে তুমি কি কি পাচ্ছ? ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। ভরের একক কি? কেজি। ত্বরণের একক কি? মিটার সেকেন্ড ইনভার্স 2। সরণের একক কি? মিটার। তাহলে এই হচ্ছে অবস্থা। তাহলে এখান থেকে কি আসতেছে দেখো তো? কেজি, এই যে মিটার মিটার মিলে মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। তার মানে জুল যে কথা, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 একই কথা। তাহলে এখন আমি যদি জুল ইন্টু সেকেন্ড করি, জুল সেকেন্ড, এটা মানে কি বলতো? জুলের জন্য আমি কি লিখতে পারবো? এই যে মাত্র বের করলাম, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 ইন্টু হচ্ছে আমি কি করছি? একটা সেকেন্ড গুণ দিচ্ছি, সেকেন্ড। জুল সেকেন্ড এটা মানে হচ্ছে, তাহলে সেকেন্ড গুণ দিলে কি আসে দেখো তো? কেজি মিটার স্কোয়ার থাকবে সেকেন্ড ইনভার্স 2 আর সেকেন্ড, এই দুটো গুণ হয়ে কি হয়ে যাবে? সেকেন্ড ইনভার্স 1 হয়ে যাবে। দেখো তো এই জিনিসটা লেখা আছে না এখানে? মিটার স্কোয়ার কেজি সেকেন্ড ইনভার্স 1, এই জিনিসটা এখানে লেখা আছে না? এইটা যে কথা জুল সেকেন্ড একই কথা। তুমি অনেক সময় দেখবা
বইয়ে এটা মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড এভাবে লেখা থাকতে পারে, অথবা জুল সেকেন্ডেও লেখা থাকতে পারে। ঠিক আছে, প্রশ্নে দুইটা একই জিনিস, খুবই ইম্পর্টেন্ট এটা যাতে মনে থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইচ ইকুয়ালস টু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড, এটা আমাদের একদম মুখস্থ রাখতে হবে। যদি থাকে তাহলে এই ইকুয়েশন দিয়ে আমরা যে কোনো কক্ষপথে অবস্থানরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করে ফেলতে পারবো। তাহলে আমরা হ্যাঁ, এই ইকুয়েশনটা আমরা মাত্রই দেখলাম, mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই। তাহলে এখানে m কি বোঝায় আমি অলরেডি বলে ফেলছি, যেহেতু কে ঘুরতেছে, যে ঘুরতেছে তার ভর, ঘুরতেছে কে ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের ভর, ইলেকট্রন ভর কত এটা আমাদের মুখস্থ থাকতে হবে অবশ্যই, 9.11 SI এককে, 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি, আমি অলরেডি বলছি আগে। আচ্ছা, তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা চাইলে একটা ছোট্ট ম্যাথ দেখে ফেলি। আমাকে বললো যে আচ্ছা আচ্ছা সি শক্তি স্তর বলতে এটা মানে থার্ড শক্তি স্তর, অ্যাকচুয়ালি কোশ্চেনটা এরকম যে তৃতীয় শক্তি স্তরে ঘূর্ণায়মান করলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে হবে। তাহলে তৃতীয় শক্তি স্তর মানে কি? তৃতীয় শক্তি মানে হচ্ছে n ইকুয়ালস টু 3, কৌণিক ভরবেগ বের করতে বলছে। তাহলে কৌণিক ভরবেগ দেখে আমাদের মাথায় কি আসতে হবে? mvr ইকুয়ালস টু n ইন্টু h বাই 2 পাই, রাইট? আচ্ছা, তাহলে এখন বের যদি করতে চাই, দেখো তো আমি কি কি জানি। আমার কৌণিক ভরবেগ বের করার জন্য ইলেকট্রনের ভর লাগে, ইলেকট্রনের রৈখিক বেগ লাগে, আর হচ্ছে তার কক্ষপথে ব্যাসার্ধ লাগে, যদি mvr এটা দিয়ে বের করতে চাই। আর যদি আমি nh বাই 2 পাই, দুইটা তো সেম তাই না, এই পাশে যা এটা যা, এই পাশে এটা তা, nh বাই 2 পাই দিয়ে বের করতে চাই, তাহলে আমি বের করতে পারবো। তাহলে এখন আমার কাছে ইনফরমেশন আছে কি আসলে বলো তো, আমি কি এটা দিয়ে বের করতে পারবো আসলে? আমি তো ভি জানি না, আমি তো আর জানি না, তাহলে এটা দিয়ে বের করতে পারতেছি না। তাহলে আমি এইটা দিয়ে বের করি, nh বাই 2 পাই দিয়ে বের করি। n কি? n হচ্ছে কোন কক্ষপথ আছে, অলরেডি বলেই দিয়েছে আমাকে, n ইকুয়ালস টু 3 তে থার্ড কক্ষপথ ইলেকট্রন। আচ্ছা, 2 পাই এর ভ্যালু আমার জানা আছে, 2 ইন্টু 3.1416। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটা হচ্ছে বলছে মুখস্থ ভ্যালু 6.626, 6.626 ইন্টু 10 ইনভার্স মাইনাস 34 জুল সেকেন্ড। তাহলে সব ভ্যালু আমার জানা আছে, nh বাই 2 পাই, তাহলে এগুলো বসাই দিলে আমি পেয়ে যাবো n ইকুয়ালস টু 3, h ইকুয়ালস টু এত জুল, এই যে জুল সেকেন্ড, হ্যাঁ। তাহলে mvr ইকুয়ালস টু কৌণিক ভরবেগ ইকুয়ালস টু এই যে n ইন্টু h, এটা হচ্ছে h, এটা হচ্ছে n, ডিভাইড বাই 2 পাই, সব বসাই দিলেই তুমি হচ্ছে এই যে এত মিটার স্কয়ার। তুমি এটা চাইলে এভাবে লিখতে পারো অথবা জুল সেকেন্ড লিখতে পারো, তাহলে তুমি এককে কৌণিক ভরবেগ পেয়ে যাবে। এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, গেল। তাহলে আমি ফার্স্ট একটা সীমাবদ্ধতা সলভ, দুইটা সীমাবদ্ধতা সলভ দেখে আসলাম ফার্স্ট মতবাদ দিয়ে, এটা দিয়ে যে আমাদের এটা দিয়ে দুইটা মতবাদের দুইটা হচ্ছে মানে রাদারফোর্ডের দুইটা সীমাবদ্ধতা কিভাবে সলভ হলো সেটা দেখলাম, এবং এখান থেকে আমরা দেখলাম যে ইলেকট্রন যেহেতু ঘুরতেছে তাহলে তার কৌণিক ভরবেগের ভ্যালু আছে, সেই ভ্যালুটা কিভাবে বের করে সেটা দেখলাম। এখন আমরা দেখি সেকেন্ড মতবাদ, সেটা দিয়ে আরো একটা অন্য কোনো একটা সীমাবদ্ধতা সলভ হবে। তাহলে দেখি বি নম্বর মতবাদ কি বলছে। কোনো প্রধান শক্তি স্তরে ঘূর্ণনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। আচ্ছা, এটা আমি অলরেডি কিন্তু বলে ফেলছি, এটা আসলে একটা আলাদা পয়েন্ট হিসেবেই লেখাটা বেটার, হ্যাঁ, যে ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। তাহলে শক্তি শোষণ বা বিকিরণ না করলে কোন প্রবলেম সলভ হলো, যে হচ্ছে আমাদের কক্ষপথ ছোট হয়ে যাওয়ার ব্যাপারটা, সেটা সলভ হয়ে গেল। এটা আমরা ফার্স্ট মতবাদেও দেখে আসছি। আচ্ছা, এর সাথে এক্সট্রা কি আছে, এক্সট্রাটা দেখি। ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষণ করে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে এলে শক্তি বিকিরণ করে। আচ্ছা, তাহলে আমার আগের কথার সাথে এই কথাটা একটু কন্ট্রাডিক্টরি মনে হতে পারে, যে একটু আগে আমি বললাম যে একটা প্রধান কক্ষপথে ইলেকট্রন থাকা অবস্থায় সে শক্তি শোষণও করে না, শক্তি বিকিরণও করে না। এখন আবার বলতেছি যে ইলেকট্রন হচ্ছে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তি বিকিরণ করে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষণ করে। তাহলে এখানে কেমন হলো জিনিসটা? ঠিক আছে, আচ্ছা প্রথমে বলে আসি যে উচ্চ শক্তি স্তর নিম্ন শক্তি স্তর বলতে কি বোঝানো হইতেছে। এটা হচ্ছে এই যে আমার মানে নিচের দিকে যে শক্তি স্তরগুলো আছে, ধরো n ইকুয়ালস টু 1 আর n ইকুয়ালস টু 2 আছে, তাহলে 2 হচ্ছে উচ্চ শক্তি স্তর, 1 হচ্ছে নিচের গুলো হচ্ছে নিম্ন শক্তি স্তর, উপরে হচ্ছে উচ্চ শক্তি স্তর। আচ্ছা, এখন কথাটা কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে, বাট আসলে জিনিসটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে আমি প্রথমে যে কথাটা বলছি যে কোনো একটা প্রধান কক্ষস্তরে ইলেকট্রন থাকা অবস্থায় শক্তি শোষণ করে না বা বিকিরণ করে না, এটা হচ্ছে যদি বাইরে থেকে আমি কোনো কিছু না করি, আমি বাইরে থেকে কোনো এনার্জি যদি না দিই, তাহলে সে নিজে থেকে তার শক্তি সে কি করবে না, বাইরে ছাড়বেও না, অথবা বাইরে থেকে সে নিজে কোনো এনার্জি শোষণ করে নিবে না বাইরে থেকে, যদি আমি নিজে ইচ্ছা করে বাইরে থেকে শক্তি না দিই। কিন্তু ধরো কোনো একটা বস্তুকে নিয়ে, ধর তুমি একটা লোহার টুকরা নিয়ে জাস্ট, ধর একটা লোহার টুকরা এমনি জাস্ট কোনো একটা জায়গায় রেখে দিছো, একটা নর্মাল টেম্পারেচারে কোনো একটা জায়গায় রেখে দিছো, তাহলে কি হবে না, এই অবস্থায় ওই যে লোহার টুকরা যে পরমাণু আছে ওইটার ইলেকট্রনগুলো শক্তি শোষণ বা বিকিরণ কিছু করবে না। কিন্তু এখন এই লোহার টুকরাটাকে নিয়ে আমি যদি হচ্ছে খুবই হিটেড একটা কোনো কিছুতে রাখি, বা আগুন জ্বালায় ওইটার উপর যদি এই লোহার টুকরাটাকে আমি ধরে রাখি, তাহলে এই কেসে কি আর ইলেকট্রনটা তার নর্মাল স্টেটে থাকতে পারবে? কি মনে হয় বলতো? ওই যে লোহাকে যখন গরম করা হয় তখন লাল টকটকে হয়ে যায়,
এই যে লাল টকটকে হয়ে যাচ্ছে বা শক্তি বিকিরণ হচ্ছে, জিনিসটা কেন হচ্ছে? কারণ আমি বাইরে থেকে এই লোহার পরমাণুর ভিতরে প্রচন্ড পরিমাণ শক্তি দিতেছি। তাহলে যখন আমি বাইরে থেকে শক্তি দিব তখন অবশ্যই ইলেকট্রনটা স্টেবল থাকতে পারবে না, সেই শক্তিকে শোষণ করবে, কারণ বাইরে থেকে আমি নিজে দিচ্ছি জোর করে। বুঝা গেছে? তাহলে হচ্ছে এই যে উচ্চ শক্তি স্তর বা নিম্ন শক্তি স্তরে যে ইলেকট্রনের যাওয়া আসার যে ব্যাপারটা, এই জিনিসটা তাহলে আমি কিভাবে বলতেছি? ধরো এই হচ্ছে একটা পরমাণু আমার ছিল, এটার নিচে আমি ধরো যে আগুন আগুন দিয়ে হিট দিতেছি, মানে এনার্জি দিতেছি সহজ কথায়। এনার্জি দিলে যেটা হবে, ধরো এই প্রথম কক্ষপথে এই ইলেকট্রনটা ছিল, এই এনার্জিটা তখন সে শোষণ করবে যদি আমি বাইরে থেকে দেই। শোষণ করলে যখন এনার্জি শোষণ করবে তাহলে কি তার শক্তি বেড়ে যাবে। শক্তি বেড়ে যাবে। আর শক্তি বেড়ে গেলে তখন সে আর নিচের শক্তি স্তরে থাকবে না, তখন সে লাফ দিয়ে কি করবে, তার উপরের শক্তি স্তর যেটা আছে সেখানে চলে যাবে। বুঝা গেছে? এই কথাটা বলা হয়েছে যে ইলেকট্রনকে যদি বাইরে থেকে শক্তি দেওয়া হয়, সে যদি সেই শক্তি শোষণ করে তাহলে সে নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে চলে যায়, কারণ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে ইলেকট্রনকে কি করতে হবে, শক্তি শোষণ করতে হবে। আর যদি উল্টা ঘটনা ঘটে, যেমন এখানে ইলেকট্রন ছিল, আমি কোনোভাবে সামহাউ এর থেকে শক্তি আমি কোনোভাবে নিয়ে নিলাম, সে কিন্তু ইচ্ছা করে দিবে না, আমি কোনোভাবে নিলাম সামহাউ যেভাবেই হোক, তার থেকে আমি শক্তি নিয়ে নিলাম, শক্তি নিয়ে নিলে তার তো এর শক্তি কমে যাবে, তখন সে আর এই বড় কক্ষপথে ঘোরার মতো এনার্জি তার মধ্যে থাকবে না, তখন কি করবে, সে লাফ দিয়ে তার নিচের যে কক্ষপথ আছে সেই কক্ষপথে চলে আসবে। এই কথাটা এখানে বলা হয়েছে যে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষণ করে, উচ্চ শক্তি স্তর থেকে নিচে শক্তি স্তরে এলে শক্তি বিকিরণ করে, শক্তি বিকিরণ করে। তাহলে ধরলাম যে হচ্ছে আমাদের ধরলাম যে আমাদের এই দ্বিতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে এখানে। আচ্ছা, এখানে যে ছবি আছে, এই ছবিটা দেখো, এই যে দ্বিতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, সে দেখো এখান থেকে লাফ দিয়ে নিচে শক্তি স্তরে আসতেছে। তার মানে কি, অবশ্যই তার ভিতর থেকে শক্তি কোনোভাবে নিয়ে নেওয়া হয়েছে, আর শক্তি তার ভিতর থেকে বের হয়ে গেছে, কমে গেছে। তাহলে এই যে একটা ইলেকট্রন থেকে যে শক্তি বের হয় বা বিকিরিত হয়, এই বিকিরিত শক্তি আসলে কতটুকু, কতটুকু শক্তি বিকিরিত হইলে সেটা উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে নেমে আসবে, সেই বিকিরিত শক্তিটা বের করার ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে এইটা। এই যে ই মানে হচ্ছে এনার্জি, ঠিক আছে? ই মানে হচ্ছে এনার্জি। কোন এনার্জি? ওই যে বিকিরিত এনার্জি, যে এনার্জিটা বের হয়ে যাচ্ছে তার মধ্যে থেকে, বিকিরিত এনার্জি। তুমি এটা বিকিরিত এনার্জি বলতে পারো যখন সে নামতেছে তখন। আর যদি এই নিচেরটা থেকে উপরেরটা যায়, তখন এটা হচ্ছে তার শোষিত এনার্জি। ঠিক আছে? দুই কেসেই হচ্ছে এনার্জি বের করার জন্য আমরা এই ফর্মুলা ইউজ করবো। এনার্জি ফর্মুলাটা কি? ই ইকুয়ালস টু হচ্ছে এইচ ইন্টু নিউ। এইচ ইন্টু এটাকে বলা হচ্ছে নিউ। ঠিক আছে? এইচ মানে কি? এইচ আমি অলরেডি দেখে আসছি, এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.626। পরে আসলাম আগের স্লাইডে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। আর এটাকে বলতেছে নিউ। আচ্ছা, নিউটা কি? কিছু না, ওই যে তোমরা তরঙ্গ চ্যাপ্টারে এই ফর্মুলাটা পড়ছো না, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। ভি ইকুয়ালস টু এফ ল্যামডা তরঙ্গের ক্ষেত্রে পড়ে আসছে না, শব্দের ক্ষেত্রে পড়ে আসছে না। এই যে এখানে ভিটা কি ছিল? ভি ছিল হচ্ছে আমাদের সেই তরঙ্গের বেগ। ল্যামডা কি ছিল? ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। আর এই এফটা কি ছিল? এফটা ছিল হচ্ছে আমাদের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এই নিউটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই কম্পাঙ্ককে বোঝাচ্ছে। অর্থাৎ ফিজিক্সে যেটা তুমি এফ দিয়ে লিখে আসছো, কেমিস্ট্রিতে ওই এফটাকেই জাস্ট নতুন একটা সিম্বল দিয়ে লিখছে নিউ। ঠিক আছে? এটা নতুন কিছু না, ওই যে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি যেটা, সেটাই হচ্ছে এই নিউ। ঠিক আছে? তাহলে দেখো তো, এই ভি ইকুয়ালস টু এফ ল্যামডা ফর্মুলা থেকে আমি যদি কম্পাঙ্ক বের করতেছি, কিভাবে বের করবো? এফ ইকুয়ালস টু কি আসবে এখান থেকে? ভি বাই ল্যামডা আসবে না? তাহলে কেমিস্ট্রিতে এফটাকে আমি লিখতেছি নিউ দিয়ে। ঠিক আছে? নিউ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা, এটা আমি চাইলে লিখতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে মাত্র কি বললাম যে ইলেকট্রন যখন উপর থেকে নিচে আসতেছে তখন সে শক্তি বিকিরণ করতেছে, আর নিচ থেকে উপরে গেলে শক্তি শোষণ করতেছে। এই যে শক্তি যে বিকিরণ করে, এই যে শক্তিটা যে ছাড়ে, এই শক্তিটা কি ছাড়ে হচ্ছে সে আলো হিসেবে, আলোক শক্তি হিসেবে, আলো। ঠিক আছে? আলো হিসেবে ছাড়ে। এজন্যই যখন ইলেকট্রন উপর থেকে নিচে আসে তখন হচ্ছে আমরা আলো দেখতে পাই, বিভিন্ন বর্ণের আলো দেখতে পাই। কতটুকু শক্তি সে ছাড়তেছে এটার উপর বেস করে আমরা বিভিন্ন কালারের রং দেখতে পাই, যেটাকে বলা হয় হচ্ছে বর্ণালী। এটাকে বলা হয় হচ্ছে বর্ণালী। বিভিন্ন কালার আমরা দেখতে পাই যখন ইলেকট্রন শক্তি ত্যাগ করে উপরে থেকে নিচে আসে। ঠিক আছে? তাহলে যেহেতু আলো হিসেবে ছাড়তেছে, আর আমরা কি জানি আলোর বেগ কি? আলোর বেগ হচ্ছে আমরা সি দিয়ে লিখি, এবং সি কষ্ট কত জানি আমরা? 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, বা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। আলোর ভ্যালোসিটি, এটা কিন্তু আমাদের মুখস্থ। তাহলে এই জন্য আমরা হচ্ছে তরঙ্গের জন্য যেটা ভি লিখতাম, তরঙ্গের বেগ, যেহেতু এখানে শক্তিটা আলো আলো হিসেবে বিকিরিত হচ্ছে, তাহলে আমরা ভি না লিখে আমরা কি লিখবো? সি লিখবো। তাহলে এই যে যেটা ভি লিখছি, এই ভি না লিখে আমরা লিখবো সি। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। তাহলে এই যে দেখো আমাদের যে ফর্মুলা ছিল, বিকিরিত শক্তি, যে শোষিত শক্তি, শোষণ করে উপরে যাওয়ার জন্য যে শক্তি, অথবা উপর থেকে নিচে আসলে বিকিরিত শক্তি, এই দুইটার ক্ষেত্রেই ফর্মুলা সেম। ই ইকুয়ালস টু হচ্ছে আমাদের এইচ প্লাঙ্কের ধ্রুবক ইন্টু হচ্ছে ফ্রিকোয়েন্সি নিউ।
আর ফ্রিকোয়েন্সি মানেই আমরা মাত্র দেখে আসলাম যে সি বাই ল্যামডা। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা, যেটা এখানে দেখানো আছে। বুঝা গেছে? তাহলে এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। মনে রাখলে এখানে কোনটা কি বোঝায় সেটাও বলে ফেলছি অলরেডি। সি হচ্ছে আলোর বেগ 10⁻⁸ মিটার/সেকেন্ড। নিউ হচ্ছে কম্পাঙ্ক, যে একক আমরা জানি হার্জ, বা হার্জ যে কথা, সেকেন্ড ইনভার্স 1 একই কথা পারছে। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা আমাদের জানা আছে। তাহলে এই জিনিসটুকু দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, যে একটা ইলেকট্রন কতটুকু শক্তি শোষণ করলে তার উপরে কক্ষপথে চলে যাবে, অথবা কতটুকু শক্তি বিকিরণ করলে নিচে কক্ষপথে চলে আসবে, এটা বের করে ফেলতে পারি। তো আশা করি যেটুকু বোঝা গেছে। তো বুঝে থাকলে আমরা হচ্ছে এই ফর্মুলা দিয়ে একটা দেখি ছোট্ট একটা ম্যাথ দেখার ট্রাই করি। ধরো এখানে কি বলছে একটু খেয়াল করি, যে বলছে একটি ইলেকট্রন পঞ্চম শক্তি স্তর হতে দ্বিতীয় শক্তি স্তরে অবনমনের ফলে, আচ্ছা অবনমন মানে কি? অবনমন মানে হচ্ছে নেমে আসা, হ্যাঁ। অবনমন মানে হচ্ছে এই যে উপর থেকে নিচে নেমে আসা, উপরে কক্ষপথ থেকে নিচে কক্ষপথে নেমে আসা, এটা হচ্ছে অবনমন। দেখো যে পঞ্চম থেকে কোথায় আসছে, ধরো এই হচ্ছে একটা কক্ষপথ, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, এই হচ্ছে ধরো পঞ্চম কক্ষপথের মাঝখানে এখানে তোমার হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আমাকে বলছে এই পঞ্চম কক্ষপথে কোন একটা ইলেকট্রন আছে, ইলেকট্রন পঞ্চম থেকে দ্বিতীয়তে নেমে আসছে, তার মানে এই যে এখান থেকে সে সোজা এখানে চলে আসছে, তাই না? এখানে চলে আসছে, এখান থেকে এই দ্বিতীয়তে চলে আসছে, অবনমন হয়েছে। আচ্ছা, তাহলে n ইকুয়ালস টু 5 থেকে সে গেছে n ইকুয়ালস টু 2 তে। অবনমনের ফলে সৃষ্ট বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য বের করো। আচ্ছা, যেহেতু অবনমন হয়েছে বা উপর থেকে নিচে আসছে, তাহলে সে কি করবে? এখান থেকে বলতো এনার্জি রিলিজ করবে, বা এনার্জি বের হয়ে যাবে তার থেকে, এনার্জি বের হবে, ই বের হবে। এবং আমরা কি বলছি একটু আগে, যে এটা আলো হিসেবে বের হয়। তাহলে তুমি একটা বর্ণালী দেখতে পারবা, বর্ণ দেখতে পারবা। তাহলে বলছে এই যে আলো যে বের হচ্ছে, আলো তো একটা ওয়েভ, তাই না? তাহলে এর অবশ্যই কি আছে? একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। তরঙ্গ যেহেতু, তাহলে অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য আছে। বলছে সেই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করতে। আমরা জানি এনার্জির সাথে ল্যামডার কিন্তু সম্পর্ক আছে, একটু আগে আমরা পড়ে আসছি যে আমাদের এই যে বিকিরিত বা শোষিত রশ্মি ইকুয়ালস টু হচ্ছে এইচ নিউ অথবা এইচ সি বাই ল্যামডা। তাহলে আচ্ছা, এখানে আমাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে দিচ্ছে। তরঙ্গ হচ্ছে 460 ইন্টু 10⁻⁹ 460 ইন্টু 10⁻⁹। আচ্ছা, এখানে এককটা ভুলে লেখা হয় নাই, ভুলে লেখা হয় নাই, এটা হচ্ছে মিটার, হ্যাঁ। এত মিটার, এত মিটার হলে তোমাকে বলছে হচ্ছে বিকিরণের শক্তি নির্ণয় করো, অর্থাৎ ই বের করতে বলছে তোমাকে। এই যে বিকিরণের শক্তি ই বের করতে বলছে, ল্যামডা তোমাকে দিয়ে দিছে, ল্যামডা দিয়ে দিছে যে এত মিটার। আচ্ছা, আমাকে বলো তো এই যে tan−9, এটাকে আমি বাদ দিয়ে কি লিখতে পারি বলো তো? 460 ন্যানোমিটার চাইলে লিখতে পারি। কোশ্চেনে তোমাকে 460 ন্যানোমিটার বলে দিতে পারে। এই ন্যানো মানেই হচ্ছে tan−9, ঠিক আছে? তোমাকে বলেছে এত মিটার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ই বের করো। কিন্তু এটা খুবই সোজা, খুবই সোজা। কিভাবে সোজা? এই যে দেখো, আমি ল্যামডার ভ্যালু জানি 460 ইন্টু tan−9। সি মানে কি? আলোর বেগ 3 ইন্টু 10⁸8 মিটার/সেকেন্ড, 10⁸8 মিটার/সেকেন্ড। আর এটা হচ্ছে 460 ইন্টু 10⁻⁹ মিটার বলে দিছে। আর এইচ এর ভ্যালু তো আমাদের মুখস্থ। এইচ কত? 6.626 ইন্টু 10⁻34। তাহলে তো সবই হয়ে গেল। এই ভ্যালুগুলো যদি বসাই দিই আমি, বসাই যদি গুণ করো, তাহলে দেখবা এখান থেকে চলে আসবে 4.32 ইন্টু 10⁻⁹ 4.32 ইন্টু 10⁻⁹ শক্তি, যেহেতু একক কি আসবে? জুল। এই হবে তোমার বিকিরিত শক্তির পরিমাণ, অর্থাৎ পঞ্চম থেকে দ্বিতীয়তে আসলে এতটুকু শক্তি সে বিকিরণ করে। তো আশা করি ক্লিয়ার। তো এইভাবে আমরা হচ্ছে এখানে বোরের পরমাণু মডেলে হচ্ছে বলা যায় 2টা বা 3টা মতবাদ দেখলাম বলা যায়। একটা হচ্ছে সে কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে বলল। এরপরে হচ্ছে নির্দিষ্ট কক্ষপথে থাকলে সে শক্তি শোষণ করে না বা বিকিরণ করে, এটা বলল। এটা দেখতে সীমাবদ্ধতা সলভ হলো। এরপরে হচ্ছে বাইরে থেকে শক্তি যদি সে পায়, তাহলে সে শোষণ করে নিচ থেকে উপরে যায়, অথবা শক্তি ছাড়লে সে উপর থেকে নিচে আসে। এই কয়েকটা পয়েন্ট হচ্ছে আমরা জানতে পারলাম। এটা হচ্ছে আমাদের বোরের পরমাণু মডেলের ফার্স্ট ভিডিও। এইটা হচ্ছে আমি এই পর্যন্ত শেষ করতেছি। এরপর আমাদের থার্ড, এটা হচ্ছে আমাদের থার্ড লেকচার গেল পরমাণু গঠন রিলেটেড। এরপরে ফোর্থ যে লেকচার, সেখানে হচ্ছে এই বোরের মডেলের সফলতা, সাফল্য এবং সীমাবদ্ধতা, এই দুটো নিয়ে আমি কথা বলবো। সেখানে আমি কম্পেয়ার করে দেখাবো রাদারফোর্ডের সাথে, তুলনা করে, যে রাদারফোর্ডের সীমাবদ্ধতাগুলো কিভাবে বোরের মাধ্যমে সলভ হলো, এগুলো হচ্ছে তার সাফল্য। এরপরে কোশ্চেন আসে যে তাহলে বোরের মডেল দিয়ে কি আমার পরমাণু মডেলটা একদম পুরোপুরি এক্সপ্লেন করা হয়ে গেছে? তারটা দিয়ে কি একদম ক্লিয়ার হয়ে গেছে সব? অ্যান্সার ইজ নো। তার বোরের পরমাণু মডেলের মধ্যেও সীমাবদ্ধতা ছিল। তাহলে কথা হচ্ছে কি কি সীমাবদ্ধতা ছিল, সেটা হচ্ছে আমাদের নেক্সট এপিসোডে আমরা এক্সপ্লেন করব। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে বিদায়। পরবর্তী বোরের মডেলের সেকেন্ড এপিসোড আর আমাদের পরমাণুর গঠনের ফোর্থ এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।